বলা হয়ে থাকে সংসার সুখের হয় রমণীর গুণে, তবে অবশ্যই সেক্ষেত্রে গুণবান পতি যদি থাকে তার সনে। তবে আমাদের মধ্যবিত্ত সংসারের বেশিরভাগ পতি বা হাজব্যান্ডই কিন্তু সংসারের সব চাহিদা মেটাতে পারলেও সঞ্চয়ের ক্ষেত্রে বেশিরভাগই উদাসীন হয়ে থাকে। তাই মধ্যবিত্ত সংসারের গৃহিণীরাই পারে বুদ্ধি খাটিয়ে শক্ত হাতে এই ধরনের হাজব্যান্ডদের সুখের সংসার সুনিশ্চিত করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেলকনিতে এসে গাছদের সাথে কথা না বললে যেন মনের তৃপ্তি মেটে না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এর জন্য বেলকনিতে চলে এসেছি। আর এই যে অঝোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ঝিমঝিম শব্দে বেলকনির গাছগুলোর সাথে কথা বলে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নার সরঞ্জাম সব আগেই গুছিয়ে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে গৃহিণীরা একটু ছোট ছোট বুদ্ধি কাটিয়ে খরচে হাজব্যান্ডের সংসারে সঞ্চয় হতে পারে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। আমাকে অনেক দিদি কিন্তু আমার একটা ভাইরাল কন্টেন্টে বারবার কমেন্ট করছে যে দিদি, আমার হাজবেন্ড প্রচণ্ড রকম খরচে। আবার অনেক দিদি কমেন্ট করেছে যে সংসারের সব খরচ আমার হাজবেন্ড চালায়, সেই সাথে তাদের হাত খরচও দেয় না, তো তারা কিভাবে টাকা জমাতে পারে। এছাড়াও অনেকে কমেন্ট করেছে যে তারা অল্প অল্প করে সঞ্চয় করছে এবং অনেক টাকার মুখ দেখতে পাচ্ছে এক সময়। তো এ ধরনের বিভিন্ন রকম কমেন্ট দেখে আমি চিন্তা করলাম যে কিভাবে আসলে টাকা এই ধরনের হাজব্যান্ডের সংসারে থেকেও টাকা জমানো যায়, সেই বুদ্ধিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ডও কিন্তু সংসার জীবনের শুরুর দিকটা নিজেই সংসারের সব ধরনের খরচ চালাতো এবং আমার হাতে তেমন টাকা দিত না, যার কারণে কিন্তু ওই সময়টাও আমি একটু বুদ্ধি করে তারপর কিভাবে টাকা জমিয়েছি সেটাও শেয়ার করব। আর সেই সাথে শেয়ার করব যে এই ধরনের খরচে হাজব্যান্ড বা যে হাজব্যান্ডরা সংসারের সব ধরনের খরচ নিজেরাই চালায় এবং ওয়াইফদের তেমন একটা খরচ বা হাত খরচ দেয় না, তারাও কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে সঞ্চয় হতে পারে সেগুলোই, সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ধরনের হাজব্যান্ড যারা সংসারে সব খরচ নিজেরা ব্যয় করে এবং ওয়াইফদের হাতে তেমন টাকা দেয় না, সবথেকে ভালো উপায় হচ্ছে ওয়াইফরা তাদেরকে সুন্দরভাবে বোঝাবেন যে কিভাবে আসলে ওয়াইফদের হাতে বা বাড়ির গৃহিণীদের হাতে টাকা দিলে কিন্তু সেক্ষেত্রে সংসারের খরচটা অনেকাংশে কমে যায় এবং তারা অনেক হিসেব করে সঞ্চয় হতে পারে। কারণ পুরুষ মানুষ আমাদের সমাজে কিন্তু এখনও প্রচুর পরিমাণ বেহিশিবে, যার জন্য কিন্তু সংসার খরচ দেখা যায় তারা খুব বেশি খরচ করে ফেলে এবং তাদের অতটা, যেহেতু বাইরে কাজ করে, তাদের কিন্তু অতটা হিসেব করারও সময় থাকে না। এর জন্য কিন্তু তারা বেহিসেবিভাবে সংসারের বিভিন্ন জিনিস কিনে, যার কারণে কিন্তু সংসারে অতটা তারা সঞ্চয় করতে পারে না। সেক্ষেত্রে যদি তারা গৃহিণীদের উপর নির্ভর করে এবং সংসার খরচের টাকাটা গৃহিণীদের হাতে তুলে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সংসারের খরচ অনেকটা গৃহিণীরা হিসাব করে করতে পারে এবং তাতে কিন্তু তাদেরও অনেক সুবিধা হয়। দেখা যায় গৃহিণীদের উপর এই সংসার খরচের প্রেশারটা যদি দেয় তাহলে কিন্তু হাজব্যান্ডের চাপও অনেকটা কমে যায়। তো সবথেকে ভালো উপায় হচ্ছে হাজব্যান্ডের ব্রেন ওয়াশ করবেন এবং সুন্দরভাবে তাদেরকে বোঝাবেন পজিটিভলি যে আসলে সংসারের খরচটা যদি মানে আমাদের গৃহিণীদের হাতে দেয়া হয় তাহলে সংসারটা কত সুন্দরভাবে আমরা চালাতে পারি, সেই সাথে কিছু টাকাও জমাতে পারি। তো আমার হাজব্যান্ড যখন প্রথম দিকে নিজেই খরচ চালাতো, তখন আমি তাকে বারবার বোঝাতাম যে তুমি মাস শেষে কয় টাকা জমিয়েছো, কয় টাকা তুমি মাস শেষে জমাতে পেরেছো সেটা শুধু আমাকে দেখাও, আর সংসার খরচটা আমার হাতে দিয়ে দেখো যে আমি কত টাকা জমাতে পারি। তো এখনও যখন মাঝে মাঝে সে বলে যে আমি সংসার খুব ভালো, মানে আমার হাজব্যান্ড নিজের কথা বলে যে সে সংসার
সংসারটা খুব ভালো চালাতে পারতো। তো তখন আমি তাকে বলি যে তুমি তো অনেক বছর সংসার চালিয়েছো, তুমি কত টাকা জমাতে পেরেছো? তো তখন কিন্তু সে মুচকি হেসে দেয় এবং মানে বোঝাতে চায় যে আসলে তো সে ১ টাকাও জমাতে পারেনি। তো আমি তাকে বলি যে দেখো আর কিছু এই যে যখন থেকে আমি সংসার চালানো শুরু করেছি তখন থেকে আমি কত টাকা জমিয়েছি। তো এই ব্যাপারটা যখন তার মাথায় এই হিসেবটা ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু সে নিজেও বুঝতে পারে যে আসলেই সে সংসার চালানো অবস্থায় কিন্তু তেমন টাকা জমাতে পারিনি এবং সংসারের খরচটা আমার হাতে দেওয়ার পর কিন্তু বেশ টাকা আমি জমিয়েছি। তো এই হিসেবটা যদি আপনারা আপনাদের হাজব্যান্ডদের বোঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ থাকলে অবশ্যই বোঝাবে, তবে আপনাদের বোঝানোর ধরনটা কিন্তু অবশ্যই পজিটিভলি সুন্দরভাবে হতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি তেজ বা রাগ দেখিয়ে কিন্তু এই ব্যাপারটা আপনারা হাসিল করতে পারবেন না। অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে তারপর তাদেরকে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে যে তোমার থেকে সংসারটা আমি বেশি হিসেব করে চালাতে পারি এবং আমি কত টাকা জমাতে পারি সেটা তুমি দেখো, অন্তত পক্ষে 2 মাসের জন্য হলেও দেখো। তো তারপর দ্বিতীয় যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা হাজব্যান্ড, যেসব হাজব্যান্ডরা আপনাদের হাত খরচের টাকা দেয় না তাদের কাছ থেকে বেশিরভাগই চেষ্টা করবেন যে অল্প অল্প করে টাকা নিতে, যে মাসে মানে স্যালারি পাওয়ার আগেই বলবেন যে তুমি কিন্তু আমাকে স্যালারি পেয়ে আগামী মাসে এই টাকা দিবে, এই টাকা দিয়ে আমি আমার শপিং করব, যেহেতু মানে আমার ড্রেস কিনবো বা আমার যাবতীয় কিছু খরচ আছে সেগুলো করব। তো অবশ্যই চেষ্টা করবেন সেক্ষেত্রে আগে তাদের কাছ থেকে মানে মাস শেষ হওয়ার আগেই বা বেতন পাওয়ার আগেই তাদের মাথায় এই বাজেটটা ঢুকিয়ে দেয়া যে আমাকে বেতন পেলে বা স্যালারি পেলে তোমাকে অবশ্যই কিছু টাকা দিতে হবে নিজের খরচ, মানে নিজের খরচ আর কি বহন করার জন্য। আর এভাবে করে তাদের কাছ থেকে টাকা নিয়ে বা টুকটাক প্রতিদিন অল্প স্বল্প টাকা নিয়েও কিন্তু এভাবে আমার মতো মাঝে মাঝে ছোট ছোট পটে রেখে দিতে পারেন। তো এভাবে ছোট ছোট পটে রেখে বা অল্প অল্প করেই কিন্তু তাদের মানে কাছ থেকে বা তাদের পকেট থেকে টাকা সরিয়ে আপনি বেশ কিছুটা সঞ্চয় হতে পারেন। এছাড়াও আরও একটি টিপস শেয়ার করব, যে টিপসটি আমি নিজের জীবনেও অ্যাপ্লাই করেছি। তো যখন আমার হাজব্যান্ড আমাকে সংসার খরচের টাকা দিতে চাইতো না এবং নিজে সংসারটা চালাতো, তখন কিন্তু সে বাজার করলে আমি বলতাম যে এই বাজার যে তুমি 1 সপ্তাহের জন্য করো বা তুমি যে বাজারটা আনো সেটা কিন্তু তাজা হয় না। তো বাড়ির কাছে কিন্তু বেশিরভাগ সময় তাজা মাছ বা তাজা সবজি প্রতিদিনেরটা নিয়ে আসে। তো তুমি আমার জন্য টাকা রেখে যাও, আমি কিন্তু এই তাজা মাছ বা সবজি বাসায় বসেই কিনে নিতে পারি। তাতে করে কিন্তু তোমারও বাজারে যাওয়ার দরকার হবে না, আর আমরা বেশ তাজা শাকসবজি বা তাজা মাছ খেতে পারবো। তো এইভাবে করে আমি কিন্তু তার কাছ থেকে টাকা নিয়ে নিতাম, আর সেই টাকা থেকে কিন্তু দেখা যায় সে যদি 500 টাকা দিত আমি 400 টাকার মাছ কিনতাম আর 100 টাকা সঞ্চয় করতাম, বা সে যদি 1000 টাকা দিত 800 টাকার মাছ মাংস বা কিছু কিনতাম আর 200 টাকা হলেও সেভ করে রাখতাম। তো আপনারাও কিন্তু এটা করতে পারেন যে বাড়ির কাছে তাজা শাকসবজি বা তাজা মাছ এগুলো তো প্রায়ই আসে, তো আপনারা কিন্তু তাদের কাছ থেকে এর জন্য বাজারের বা সাপ্তাহিক বাজারের টাকাটা নিয়ে নিতে পারেন যে আমি বাসার কাছ থেকেই তাজা শাকসবজি বা তাজা মাছ মাংস কিনবো, তুমি টাকা রেখে যাও। তো সেই ক্ষেত্রে কিন্তু তারপর তারা যদি টাকাটা রেখে যায় আর সেইখান থেকে কিন্তু 200-100 টাকা করে জমিয়ে তারপর কিন্তু বেশ সঞ্চয় হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন। দেখা যায় কি মধ্যবিত্ত সংসারে একসাথে তো অনেক টাকা জমানো সম্ভব হয় না, অল্প অল্প করেই কিন্তু টাকা জমাতে হয়। তো এইভাবে করে কিন্তু আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে আস্তে আস্তে সংসার চালানোর দায়িত্বটা নিজেদের কাছে নিতে পারেন এবং তাদেরকে বোঝাতে পারেন যে দেখো আমি কত সুন্দরভাবে সংসার চালিয়ে আস্তে আস্তে করে সঞ্চয় হচ্ছি। আর এটা দেখার পর বা আপনারা টাকা জমাচ্ছেন বা জমানো টাকা এগুলো দেখার পর যে কোনো হাজব্যান্ড অবশ্যই খুশিই হবে। এছাড়াও আপনারা আরও যে একটি টিপস ফলো করতে পারেন সেটা হচ্ছে হাজব্যান্ডের পাশাপাশি নিজেরাও কিছু করার চেষ্টা করুন। আজকাল কিন্তু অনলাইন ইউটিউব ফেসবুক এইসবের যুগে বাসায় বসেই কিন্তু গৃহিণীরা টাকা ইনকাম করতে পারে। সেক্ষেত্রে অল্প একটু চেষ্টা, নিজেদের মেধা বুদ্ধি কাজে লাগান এবং নিজেরা কিছু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। এভাবে কিন্তু ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে আমি কিন্তু আজ অনেকটা সফল হয়েছি। তো আশা করছি আপনারাও আমার এই ছোটোখাটো টিপস অ্যাপ্লাই করতে পারেন। জানি না আপনাদের ভিডিওটি বা আমার টিপসগুলো কেমন লেগেছে, তবে আমি খুব বেশি আর্টিফিশিয়াল কোনো টিপস আপনাদের সাথে শেয়ার করিনি। যেটা আমার জীবনে আমি করেছি বা যেটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিন্তু কথা বলতে বলতে এখানে দুপুরের রান্নাটা করে নিয়েছি, চিংড়ি পোলাও, আর এখানে কিন্তু দুপুরের খাবারটা খাচ্ছি আর সেই সাথে কিন্তু বাচ্চাদের সাথে এই যে কার্টুন এনজয় করছি। তো কার্টুন দেখে দেখে এই রিমঝিম বৃষ্টিতে কিন্তু মানে এই চিংড়ি পোলাও খেতে বেশ ভালো লাগছে। সেই সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।